চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH। নমস্কার, কিশোরের অগ্নিমানে আজ আমি ময়ূখ রঞ্জন ঘোষ আপনাদের সাথে থাকবো আগামী 1 ঘন্টা। ময়ূখের সাথে আপনারা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করে যাচ্ছিলেন, কিন্তু সেটা যে কমপ্লিট একটা মিথ্যাচার, একটা সম্পূর্ণ মিথ্যাচার, সেটা খাতায় কলমে নয়, একেবারে ক্যামেরায়, মাইক বুম ক্যামেরার সামনে আমরা দেখিয়ে আসছিলাম। আজও আবার দেখাবো। মধ্যমগ্রামের একটা গোটা এলাকা খাঁ খাঁ করছে, শুনশান হয়ে গেছে। নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আমাদের যারা বারবার বলেছিলেন না যে আসলে অনুপ্রবেশকারী কেউ নয়, সবাই বাসিন্দা, আমরা যখন ক্যামেরা নিয়ে বুম নিয়ে এই সল্টলেক, এই সেক্টর 5, এই রাজারহাট, নিউ টাউন এলাকায় আমাদের প্রতিনিধিদের পাঠাচ্ছিলাম এবং তাদেরকে আক্রমণের মুখে পড়তে হচ্ছিল, তখনও বলেছিলাম, আজও বলছি, এটা পরিকল্পিতভাবে রিপাবলিক বাংলাকে আক্রমণ করা হতো। পরিকল্পিতভাবে রিপাবলিক বাংলাকে এখনো খবর করতে বাধা দিচ্ছে এবং মিনমিনে মিডিয়া এই খবরগুলো দেখাচ্ছে তো নাই, বরঞ্চ যারা বাধা দিচ্ছে বা তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলছে সে কথায় কথা মিলিয়ে, সুরে সুর মিলিয়ে বলে যাচ্ছে সত্যিই তো অনুপ্রবেশকারী কেউ নেই, রোহিঙ্গা নেই। রোহিঙ্গা কেমন দেখতে গো? রোহিঙ্গা কেমন দেখতে? সাতক্ষীরা থেকে, খুলনা থেকে এপার বাংলায় চলে এসে কলকাতার নিউ টাউনে, মধ্যমগ্রামে, রাজারহাটে কারা কারা রয়েছে, কিভাবে লক্ষ্মীর ভান্ডার তার টাকা একজন বাংলাদেশি পাচ্ছে, অনুপ্রবেশকারীরা কি করে পিলপিল করে হাকিমপুর বর্ডার দিয়ে ফিরে যাচ্ছে, এই সমস্ত কিছু দুধ কা দুধ, পানি কা পানি আমরা করে দিয়েছি। আমরা দেখিয়ে দিয়েছি যে অনুপ্রবেশ একটি বাস্তব সমস্যা, কিন্তু সেই সমস্যা সমাধানে তৃণমূল কংগ্রেসের কোনো ইচ্ছা নেই। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে 10 থেকে 12% ভোট তৃণমূল কংগ্রেসের বেরিয়ে যেতে পারে। আমি কিন্তু ইয়ার্কি মারছি না, বিশেষজ্ঞরা বলছে 10 থেকে 12% ভোট তৃণমূল কংগ্রেসের বেরিয়ে যেতে পারে। আর বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে জেতা হারার ফারাকটা 6 থেকে 7% ভোটের। অর্থাৎ এই যে বিভিন্ন বুথে যে যারা ছাপ্পা ভোট দিত, বিভিন্ন ভোটে যাদের নাম ব্যবহার করা হতো, আসলে তারা মরে গেছে, কিন্তু বাংলাদেশিরা এসে ভোট দিয়ে যাচ্ছে। যে বাংলাদেশিদেরকে লাইনে দাঁড় করিয়ে বলা হতো যে তোমরা কিন্তু এখানে থাকতে পারছো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য, তাদেরকে যে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হতো, সেই গোটা ভোট ব্যাংকটা এখন চলে যাচ্ছে। অর্থাৎ গোটা এলাকা শুধু ফাঁকা হচ্ছে না, ভোট বাক্সও ফাঁকা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এখন সবচেয়ে বড় টেনশন সেই জায়গায়। তৃণমূল কংগ্রেস যতই লোকানোর চেষ্টা করুক, এই মধ্যমগ্রাম একটি কেস স্টাডি মাত্র। এরকমভাবে বিভিন্ন মধ্যমগ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমরা প্রতিদিন যে খবরগুলো করছি, আপনারা আমাদের পাশে আছেন বলে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের পাশে আছেন বলে আমরা মাথা উঁচু করে এই খবরগুলো করে যেতে পারছি, সত্যটা আপনাদের সামনে দেখাতে পারছি। কিন্তু এর পেছনেও একটা বড় পলিটিক্স কাজ করছে। মধ্যমগ্রামে যারা সবচেয়ে বেশি চাপে পড়েছিল, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল, তারা কিন্তু প্রান্তিক ভারতীয় মুসলমান, যাদের চাকরি, যাদের খাবার, যাদের সমস্ত কিছু এই বাংলাদেশিরা কেড়ে নিয়েছিল। তারা কিন্তু বেশি খুশি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন আরো বেশি হচ্ছে তার জন্য। কারণ ভারতীয় মুসলিমরা বলছে, হ্যাঁ, অনুপ্রবেশকারী বেরিয়ে গেলে আমাদের ভালো। তাদের চোখ খুলছে, তারা দেখছে যে তৃণমূল কংগ্রেস আসলে তাদেরকে, বিজেপি বলে ধনে পাতা বা তেজপাতার মতন ব্যবহার করেছে। আমি জানি না কে কাকে কোন পাতার মতন ব্যবহার করছে, কোনো মানুষ আসলে দুধেল গাই হতে পারে কিনা, তাকে দুধেল গাই বলে ডাকা যায় কিনা, কিন্তু একটা কিছু তো হচ্ছে যার জন্য তৃণমূল কংগ্রেস খুব নার্ভাস হয়ে পড়ছে, খুব নার্ভাস হয়ে পড়ছে। একটি প্রতিবেদন দেখব মধ্যমগ্রামের, এবং তারপর আমাদের প্রতিনিধি এলিনা ঐন্দ্রিলা যে ছবিগুলো তুলে ধরেছে সেগুলো বাংলার মানুষকে দেখাবো। কিন্তু তার আগে এই প্রতিবেদন। হ্যাঁ, বললো যে সরকার আমার ঘর রাখবে না, আমরা আরেক এলাকাতে আইছি, সেই করে সব চলে গেছে। হয়েছে 2012 সালে। 2012 সালে, মানে অনেকগুলো বছর হয়ে গিয়ে। ভারতে ওই দালালে 5, 6, 10, 15 হাজার টাকা দিয়ে
আমি 2 বছর আছি। চোরাইতে দালাল দিয়ে পার হয়েছিল। দালাল দিয়ে পার হয়েছিল। কত টাকা নিয়েছিল তোমাদের থেকে তারা? ওই 12-13 টাকা নিয়েছিল। এই আটঘরা বস্তি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কেউই নেই। প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে। আমি এই বাড়িতেও প্রবেশ করেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে। পর এই যে পর যে যতগুলো ঘর রয়েছে, এই যে এই ঘর প্রত্যেক কটা ঘরেই কিন্তু বাংলাদেশি পরিবার ছিল, তারা কিন্তু এই মুহূর্তে নেই, অর্থাৎ তারা বাংলাদেশে ফিরে গিয়েছে। নিউ টাউনে গজিয়ে ওঠা একাধিক বস্তিগুলি যেখানে গিজগিজ করত অনুপ্রবেশকারীরা, সেখানে এখন বিরাজ করে শ্মশানের নিস্তব্ধতা। এবার মধ্যমগ্রামেও খোঁজ মিলল অনুপ্রবেশকারী বস্তি। জামা কাপড় রয়েছে, পালিশ রয়েছে, ওষুধের সমস্ত আমি জিনিসপত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা কিন্তু এখানেই বছরের পর বছর ধরে বসবাস করছিলেন এবং এই গোটা এরিয়াতেই কিন্তু বাংলাদেশি যারা ছিল তারা কিন্তু ভরে ছিল, গিজগিজ করছিল। এসআইআর এর আবহে গোটা ওয়ার্ডটাই কিন্তু একটা গোটা গ্রাম পুরোপুরিভাবে হঠাৎ করে জনমানব শূন্য হয়ে গিয়েছে। একটা গোটা গ্রাম যেন উবে গিয়েছে রাতারাতি। বাড়িতে তালা, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস। কিন্তু যারা থাকতো তারা পালিয়েছে। আর কারা ডেরা জমিয়েছিল এখানে, শুনুন স্থানীয়দের মুখ থেকেই। এখানে এইসব মাঠে যা ভরে গেছে সবই তো বাংলাদেশের লোক। এ কি এখানকার লোক? এখান থেকে রাস্তায় উপরে যা আছে সব বাংলাদেশি লোক। এলাকায় পিলপিল করছে অনুপ্রবেশকারী, কিন্তু তা মানতে নারাজ স্থানীয় কাউন্সিলর। ওরা কিন্তু একটাও বাংলাদেশি নেই, সব মানে ওই সুন্দরবনের আমাদের লোক। ওদের এসআইআর হচ্ছে, ওরা সেখানে সব চলে গেছে। ওরা আবার 1-2 মাস পরে আবার এখানে আসবে। অনুপ্রবেশকারীরা স্বীকার করছে বস্তির একের পর এক ঘরে তালা পড়ছে, কিন্তু রাজ্যের মন্ত্রীকে প্রশ্ন করলেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠবেন। এটাই যেন বাংলার নিউ নর্মাল। এগুলো বেকার, আপনারা এগুলো জোর করে করছেন। বাংলার মানুষ বাংলায় আছে, বাংলার মানুষ বাংলায় ভোট দেবে, বাংলার মানুষ বাংলায় সরকার করবে। অনুপ্রবেশকারীদের মাথায় তৃণমূলের হাত, কটাক্ষ বিরোধীদের। পালাচ্ছে, অনেকেই পালাচ্ছে, আবার অনেককে তৃণমূল বলছে আমরা তো আছি, দেখে নেবো, বুঝে নেবো। কিন্তু 5-7 লাখ পালিয়েছে। আমি বলছি রাখবো কেন? আমার ভাত আর ডাল খাবে কেন? তো ভারতের ভাত ডাল। ভালো খবর সেটা, যারা নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন সেটা খারাপ কি? তা আমরা তো এটাই বলবো, জলের পোকা জলে যা, আমার স্লেট শুকিয়ে যা। যত পোকা বাইরে চলে যায় তত ভালো। অনুপ্রবেশকারী ঢুকিয়ে তাদের হাতে নাগরিকত্ব তুলে দেওয়া যেন এক ব্যবসায় পরিণত হয়েছে এই বাংলায়। বাম আমল থেকে শুরু হওয়া অনুপ্রবেশ সমস্যা আরো মাথা চাড়া দিয়ে উঠেছে তৃণমূল জমানায়। অনুপ্রবেশকারীদের পালাতেই পায়ের মাটি আলগা হচ্ছে তৃণমূলের। 26-এর ভোটের আগে পায়ের তলার ধস নেমেছে তৃণমূলের। রিপাবলিক বাংলা। আপনারা মধ্যমগ্রামের জুলফিকার আলীকে চেনেন? এই জুলফিকার আলীর গল্প আমরা শোনাবো, কিন্তু এই জুলফিকার আলীদের সবচেয়ে বেশি প্রতারণা কারা করেছে যদি বলা হয়? বিজেপি করেছে? না। নরেন্দ্র মোদী করেছে? না। অমিত শাহ করেছে? না। মোহন ভাগবত করেছে? না। আরএসএস করেছে? না। সবচেয়ে বেশি প্রতারণা যদি এই জুলফিকার আলীদের কেউ করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবং তাতে যারা সব দেখেও চুপ করে বসেছিল বা এখনো চুপ করে বসে আছে, তারা বাংলার বুদ্ধিজীবী, তারা বাংলার মুক্তমনা বা বামপন্থী। সবচেয়ে বেশি পেটের ভাত মারা হয়েছে আমার বাংলার এই জুলফিকার আলীদের। মুর্শিদাবাদ, মালদা, মধ্যমগ্রাম সমস্ত জায়গায় ভারতীয় মুসলিমদের সবচেয়ে বেশি কাজ, এটা ময়ূখ রঞ্জন ঘোষ বলছে না, এটা জুলফিকার আলীরাই বলছে। সবচেয়ে বেশি কাজ মেরেছে এই বাংলাদেশিরা। এই বাংলাদেশি আর রোহিঙ্গা প্রীতির জন্য এই ফিলিস্তিন থেকে বাংলাদেশ অবধি সমস্ত কিছু নিয়ে তারা ভাববে। কিন্তু আমার মুর্শিদাবাদের যে রাজমিস্ত্রি 600 টাকায় কাজ করত, সে বাড়িতে বসে গেছিল, তার কারণ রোহিঙ্গা এসে 400 টাকায় কাজ করছিল। এটা নিয়ে কেউ কথা বলবে না। আপনি দেখবেন এটা নিয়ে কেউ আন্দোলনও করেনি। করলেই ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন ভোট ব্যাংক পিলপিল করে পালাচ্ছে। আর এই জুলফিকার আলীরা রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে যে কথা বলছে,
এটা মিনমিনেরা দেখাবে না, কারণ ন্যারেটিভ সেট করতে হবে না, ব্যালেন্স খেলতে হবে। জুলফিকার আলীরা তো ব্যালেন্স খেলছে না, বেবাক বলে দিচ্ছে যে হ্যাঁ বাংলাদেশিদের ঘাট ধরে বের করতে হবে। মতিউর জুলফিকাররা যদি বলতে পারে, ময়ূক কেন বলবে না? জুলফিকার ভাইকে আমি স্যালিউট জানাচ্ছি আজকে স্টুডিও থেকে। কোনোদিন জুলফিকার ভাইদেরকে এই স্টুডিওতে নিয়ে এসে তাদের কথা এই রিপাবলিক বাংলাকেই বলতে হবে, কারণ মিনমিনে মিডিয়া এই কথাগুলো বলবে না। তারা খালি ও মা কি সুন্দর দেখো ব্যালেন্স খেলা হচ্ছে, এই মাকুলার গ্যাং এই কথা বলবে না। দেখুন জুলফিকার ভাইরা মধ্যমগ্রামে বসে কি ক্ষোভটাই না প্রকাশ করছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন একসঙ্গে, যে বাংলাদেশিরা বেরোচ্ছে, এটা একটা স্বস্তির নিঃশ্বাস। দেখুন এইসব মাঠে যা ভরে গেছে সবই তো বাংলাদেশের লোক, এ কি এখানকার লোক? এখান থেকে রাস্তায় উপরে যা আছে সব বাংলাদেশি লোক, আজকাল নতুন না, এ সব বাংলাদেশি লোক। এই রাস্তার ওই পিঠটা যা আছে, যাদের ডকুমেন্টস কিছু নেই তারাই পালায়। আপনার কি ভয় আছে এসআইআর নিয়ে? আমার ভয় কি? আমার 7 পুরুষের দলিল আছে, ঠিক, তাহলে আমার ভয় কিসে? এলাকা ছেড়ে সেই লাস্টে মাঠের দিকে হয়তো গিয়েছে, সেই মাঠের দিকে, হ্যাঁ ওখানে সব কাগজ ফাগজ দেখেছেন, সব লাট দেওয়া আছে, ওরা কাগজ কুড়িয়ে খেতো, এখানে কুড়িয়ে খেতে তারা চলে গেছে। দেখছি আমাদের কিছু নেই, বেরিয়ে চলে গেছে। কয়েকটা পরিবার ছিল, তারা পালিয়েছে। এই এলাকাতে আপনাদের কাউন্সিলর বা সাংসদরা ঘুরে, বিধায়করা আসে? হ্যাঁ অবশ্যই, তারা সব জানতো, সব তো জানে, সব জানে তারা। প্রবলেমটা হচ্ছে এই জুলফিকার আলীদের কথা কেউ শোনাবে না, কারণ এই জুলফিকার আলীরা এখন এই কথা বলছে মানে তৃণমূল কংগ্রেস বলবে আরে এই জুলফিকার ভাইয়ের নিশ্চয়ই এই মেহেন্দি করা দাড়িটা, সেই দাড়িটাও নকল, যেভাবে মতিউর ভাইকে বলা হয়েছিল। আমি তো বাংলার সংখ্যালঘুদেরকে বলবো, ময়ূককে হয়তো আপনার মনে হয় যে একটু তেরা কথা বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে নেই, বামপন্থীরা নেই। এই মতিউর ভাইকে নিয়ে যেভাবে অসভ্যতা করলো তৃণমূল কংগ্রেস, বলছে দাড়িটা নাকি নকল। মতিউর ভাই কাঁদতে লাইভ টেলিভিশনে দাড়ি ধরে, যে দাড়িটা তার ধর্মের পরিচয়, সেই দাড়ি টেনে দেখিয়ে বলছে যে দেখো আমার দাড়িটা আসল। কি শুরু করেছে এই জুলফিকার ভাইকে নিয়েও দেখবেন এই নোংরামি শুরু হবে। কি সব যোদ্ধাপদ্মা এসছে, তার সাথে আরো কিছু সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী যারা ভাবে এই তো আমাদের নিউ টাউনের মোড়েই বিপ্লব দাঁড়িয়ে রয়েছে, দেখবেন আবার নোংরামি শুরু করবে। জুলফিকার ভাইদের জন্য ভারত ছিল, আছে, থাকবে, স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলছি। মতিউর ভাইদের জন্য ভারত ছিল, আছে, থাকবে। আর রোহিঙ্গা ধরো খেদাও, রোহিঙ্গা ধরো ভাগাও, রোহিঙ্গা ধরো। জুলফিকার ভাই এবং ময়ূকদের একসাথে স্লোগান হওয়া উচিত। ঠিক সেই জায়গা থেকে অগ্নিবাণ 1 এই মুহূর্তে নেব এবং সরাসরি যাব অতিথিদের কাছে। অগ্নিবাণ 1 এই মুহূর্তে বাংলায় অনুপ্রবেশকারীদের সযত্নে লালন পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীরাই ওনার ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন 10 থেকে 12% ভোট যদি এদিক ওদিক হয়ে যায়। আগে অনেক বিশেষজ্ঞ বলছিলেন 6 থেকে 7, এখন খুব স্পেসিফিক্যালি মমতা ঘনিষ্ঠ যারা তারাও টেলিফোন করে এদিক ওদিকের জাহাজ দেখার চেষ্টা করছেন। আমি সেই ব্রেকিং নিউজগুলো, সূত্রের খবরগুলো না হয় আজকে দিলাম না, তারাও বলছেন এদিক ওদিক হয়ে যেতে পারে। এখন আর কোনো সত্যি 3-4টে দলের ব্যাপার নেই, 2টো দলেরও ব্যাপার নেই। যারা বলে বাইনারি, এখন কোনো দলের বাইনারি কাজ করছে না। এখন ভারতীয় বনাম রোহিঙ্গাদের লড়াই 2026-এ এখন আর কোনো বাইনারি, কোনো জাত পাত ধর্ম বর্ণেরও বাইনারি কাজ করবে না। ভারতীয় বনাম রোহিঙ্গা, ভারতীয়দের দিকে যেভাবে আমাদের হিন্দু ভাইরা রয়েছে, সনাতনী ভাইরা রয়েছে, সেভাবে রাষ্ট্রবাদী মুসলমানরাও রয়েছে। তাদের জমি তো সিরাজউদ্দৌলার সময়ের কাগজপত্র আছে, কোথায় যাবে তারা? রোহিঙ্গারা বেরোবে। এবং যারা এই মুহূর্তে রয়েছে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। অশোক কীর্তনিয়া অনলাইনে এই মুহূর্তে রয়েছেন, বিজেপি বিধায়ক। রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্র এই মুহূর্তে স্টুডিও থেকে রয়েছেন। দেবব্রত রায় এই মুহূর্তে রাজনৈতিক কর্মী রয়েছেন। সৈকত গিরি সিপিআই নেতা রয়েছেন। নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। আমাদের সঙ্গে থাকবেন সৌর্য ব্যানার্জি চিকিৎসক এবং রাজীব পোদ্দার সভাপতি, বারাসত সাংগঠনিক জেলা বিজেপি, কিছুক্ষণের জন্য থাকবেন। আমি রাজীব দাস আপনাকে শুরুতে নিয়ে আমি বাকিদের কাছে যাচ্ছি। রাজীব দা, এই জুলফিকার ভাইদেরকে সামলে রাখুন,
জুলফিকার আলী মধ্যমগ্রামে তিনি যেভাবে কথাগুলো বললেন, কালকে ওনার বাড়িতে না তৃণমূল কংগ্রেস এসে বলে, এই তুই আসল মুসলিম তো, তুই এই কথা অনুপ্রবেশ কেন করছিস, তুই রোহিঙ্গা নিয়ে এত কথা বললি কেন? আমার তো ভয় লাগছে। এই জুলফিকার আলীরা কিন্তু রাষ্ট্রবাদী, এদেরকে সামলে রাখতেই হবে। প্রবলেমটা কি হচ্ছে মধ্যমগ্রামে? দেখুন দাদা, মধ্যমগ্রামে যে খাদ্যমন্ত্রী আছে আমাদের রতিন বাবু, আজকে মধ্যমগ্রাম 3 নম্বর ওয়ার্ডে যে মাঠপাড়াতে 100 পরিবার চলে গেছে। এসআইআর শুরু হওয়ার আগে তো ওনারা বলেছিলেন যে সবাই ভারতীয়, তাহলে পালিয়ে যাচ্ছে কারা পালিয়ে যাচ্ছে? আজকে দাঁড়িয়ে ওখানে 100টা ফ্যামিলি চলে যাওয়া মানে কম বেশি 300-350 ভোট। এরকম মধ্যমগ্রামে কতগুলো ওয়ার্ড আছে আপনাকে স্পেসিফিক করে বলতে চাই, 1, 2, 3, 7, 25 এবং রোহন্ডা, এটা পুরোটাই মুসলিম অধ্যুষিত এরিয়া। এবার সেখানে দাঁড়িয়ে যারা যাচ্ছে, যাদের ভোটে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস মধ্যমগ্রামে জয়লাভ করাচ্ছিল, যাদের দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট করাতো, তারা চলে যাওয়াতে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে তৃণমূল কংগ্রেস এখন আবল তাবল বকা শুরু করেছে, পাগলের প্রলেপের মতো বকবে। যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদেরও এখন, এতদিন তৃণমূল কংগ্রেস যে মুসলিম সংখ্যালঘুদের যেভাবে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করত, আজকের দিনে দাঁড়িয়ে রাষ্ট্রবাদী মুসলিম তাদের প্রতিও তাদের মানে বিশ্বাস, সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে। তারা আতঙ্কিত হয়েছে, তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে তারা এখন আবল তাবল বকা শুরু করেছেন। বেশ, আমি রাজীবদা আপনার কাছে আসবো, কিন্তু আমি দেবব্রত বাবু এবং সৈকত গিরির কাছে আছি। দেবব্রত বাবু, দেখুন মধ্যমগ্রাম একটা সময় আমাদের ছোটবেলা, আপনাদের কম বয়সেও নিশ্চয়ই মধ্যমগ্রাম বা ওই স্ট্রেচের যে জনবিন্যাস ছিল আর আজকে যে জনবিন্যাস সেটা এক নয়। এবার আপনি হয়তো বলবেন যে তার মানে কি সেখানে মুসলিম থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু যেখানে মূল নিবাসীরা ছিল সত্যিই কি তারা আছে না ঠিক এরমভাবে পিলপিল করে অনুপ্রবেশকারীরা বেরিয়ে যাচ্ছে? এবং মানে সিনেমার শুটিং হতে পারে, ভুতুরে বাড়ির শুটিং হতে পারে ওখানে মধ্যমগ্রামে। আপনি দেখেছেন ছবিগুলো দেবব্রতদা? দেখুন, যে মন্তব্যগুলো বললেন তখন সেই সূত্রে তো বলতে এই রাজারহাট, মহিষবাতান, কি বলে নারকেল বাগান, এইসব জায়গা তো 10-15 বছর আগের যা জিওগ্রাফি ছিল, মানে সে তো নেই এখন। মানুষ অনেকে এসছে, বসবাস করছে। না, এটা কিরকম জিওগ্রাফি ছিল? এবার যেটা বলছি শুনুন, না ওই এলাকায় জিওগ্রাফিটা সত্যিই তো ছিল না তো এরকম। না আপনি বলছেন বের করতে হবে, খুব ভালো কথা বলছে। আরে বের করার জন্য তো ঢুকতে হয়, নিশ্চয়ই তো ঢুকেছে, সেই উত্তরটাও তো দিতে হবে। কি ঢুকলো কি করে? অদৃশ্যই তো ঢোকেনি। ঠিক। এখন যদি দিলীপ বাবুর কথা মেনেই নি, কাউকে পয়সা দিয়ে ঢুকেছে, মানে ও দিলীপ বাবু যেটা বলেছেন বিএসএফকে পয়সা দিয়ে ঢুকেছে, ঠিক আছে। এবার আপনি যে জায়গাটা বলছেন সেই জায়গাটা থেকে বাংলাদেশ বর্ডারের দূরত্ব 60 কিলোমিটার, ঠিক আছে। আপনি গুগল করলে এক্ষুনি পেয়ে যাবেন। সেই 60 কিলোমিটার তারা উড়ে আসেনি, বা অদৃশ্য হয়ে মিস্টার ইন্ডিয়ার মতো ঘড়ি পড়ে এবারে আসেনি তো, এসছে কারণ নাকের ডকা দিয়ে এসে তারা বসতি স্থাপন করেছে, কোনোভাবে এসছে। এবার যে জায়গাটা প্রশ্ন, দেখুন নিশ্চয়ই 3 ইডিয়ট আপনি সিনেমা দেখেছিলেন, সেখানে সহস্রবুদ্ধি সেখানে বলেছিল আনইউজড ব্রেন। এখন বিজেপিতে অনেক আনইউজড ব্রেন আছে, ঠিক আছে। আনইউজড ব্রেন কেন আছে বলছি, বারে বলে রোহিঙ্গা ঢুকে পড়লো 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি, মানে মুখের ট্যাক্স নেই, মানে যতটুকু সেই IMF এর মানে র্যাঙ্কিংয়ের মতো। IMF বলছে আমাদের র্যাঙ্কিং হচ্ছে 3 নম্বর, মানে খুব বাজে গ্রেড। সেখানে কিন্তু অমিত মালব্য গিয়ে বলছে না ঠিক আছে, খুব দারুণ গ্রেড আছে আমাদের, কিন্তু সেখানে বলছে প্রশ্নটাই ভুল ছিল। খুব ভালো কথা। এবার যেটা আনইউজড ব্রেন তারা করছে কি, যেখানে রোহিঙ্গা মোটামুটি সারা বিশ্বে রয়েছে এই 27 থেকে 28 লক্ষ অ্যাভারেজে। এবারে কী করে যে ওই এত রোহিঙ্গা পেলে আমি জানি না, সেটা শুভেন্দু অধিকারী ভালো উত্তর দিতে পারবেন। কিন্তু এখানে যে জায়গাগুলো প্রশ্ন আপনারা বারে করছেন, এই যে আপনি এক্ষুনি বললেন 10 থেকে 12%, তার মানে 70 থেকে 80 লক্ষ মানুষ ঢুকে পড়েছে, ঠিক আছে। ময়ূক আপনাকে সমর্থন করে বলছি 10 থেকে 12% ভোট কমতে পারে, আমি বলি কমতে পারে। তার মানে তো ভোটার তো হলো কত, ভোটার তো আমরা যা ভোটার সেই থেকে কমবে, তাই তো। কিন্তু বিজেপির সাইড আমাকে একটা কথা বলুন, বিএসএফ এর শব্দ খুব বাজে, একদম পচা বিএসএফ। আজ যদি এই মধ্যমগ্রাম এই মাঠপাড়া এলাকায় আজমাল কাসাব বসে থাকে, আপনারা কি আপনার পুলিশকে বলবেন একদম কিছু করবে না? এরা এসছে কাদের জন্য? বিএসএফ এর জন্য। হাত গুটিয়ে বসে থাকবেন তো? একদম দারুণ প্রশ্ন করেছেন, দারুণ জায়গা ধরেছেন, কার আন্ডারে? দারুণ বলেছেন, খুব সুন্দর বলেছেন। এই যে দেখুন, আজমল কাসাব যদি ঢুকে বসে থাকে, ঠিকই তো আপনার মানে যুক্তি অনুযায়ী যা বলছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি মোটামুটি দেশের এই স্বাধীনতার পর থেকে আমাদের বর্ডার বর্ডারগুলো দেখতে মনে হচ্ছে না না তাই তো দেশ হিলিয়ে দেওয়ার সেই স্বপ্নই দেখছেন, মুখ্যমন্ত্রীরা স্বপ্ন দেখছেন না, কাশ্মীরে গিয়ে মমতা ব্যানার্জি মারা মুখ্যমন্ত্রীত্বের স্বপ্ন দেখছেন না, আমাদের সাধারণ যারা বেড়াতে গেছিল তাদেরকে খুন করলেও চলে গেল, কেন্দ্র বাজে, বিজেপি বাজে, বিএসএফ বাজে, ভারত রাষ্ট্রের সব বাজে, তৃণমূল ভালো আর মোহাম্মদ ইউনূস ভালো। আপনি আমাকে বলুন যে আপনাদের কি আশু কর্তব্য নয় যে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা যেখানে আপনাদের আন্ডারে, আপনারা এটা ট্র্যাক করে একটা চিঠি কড়া করে পাঠাবেন এবং তারপর হোম মিনিস্টারকেই দরকার হলে প্রেস কনফারেন্স করে আক্রমণ করবেন? খুব সুন্দর আপনারা আরে আমি সুন্দরই বলছি, আপনি তো সুন্দর কথাগুলো বলি আমি। এবার আপনি বলছেন বিভিন্ন বস্তি টস্তি দিকে লোকগুলো সব পালিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আপনি জানেন এইসব অঞ্চলে, এই রাজারহাট, সাপুরজি, তারপরে নিউ টাউন, নারকেলবাগান অঞ্চলে একটু ওপরে বাড়িগুলো যাবেন, কটা বাড়ি তালাবন্ধ আছে, আপনাদের দম আছে, সাহস আছে? যত মস্তা নেই গরিব মানুষগুলোর ওপর, না দিন খায় দিন আনে। আমি বলছি না অনুপ্রবেশকে কাউকে সমর্থন করছি না, যে আসবে নিশ্চয়ই তো আমাদের দেশে কেন ঢুকবে, কিন্তু যারা মদত দিয়েছে তাদেরকে বলুন, যাদের লাঠির তলা দিয়েছে তাদেরকে বলুন। আর যদি আর অমিত শাহ তো নিজেই বলেছে বর্ডারে যান, সম্ভব না বের করা, ঘুষপেটিয়া বের করা হবে, আমাদের সহ্য করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমি রাজশ্রীর কাছে যাব। রাজশ্রী, খুব ভালো যুক্তি দিয়েছেন, কিন্তু যুক্তি খণ্ডন করার মতন কিছু আছে আপনার কাছে? অবশ্যই আছে। 1951 সাল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের পার্সেন্টেজ হচ্ছে 19%, সেন্সাস যেটা বলছি। 1991, 40 বছর পর চলে আসছি, সংখ্যালঘু সম্প্রদায়ের পার্সেন্টেজ সেন্সাস অনুসারে 19.5, অর্থাৎ 1951 থেকে 1991 40 বছরে ইনক্রিমেন্ট হচ্ছে 0.5%। তার ঠিক 10 বছর 2001-এর সেন্সাস, মাইনরিটি পপুলেশন পার্সেন্টেজ 25.2, অর্থাৎ 40 বছরে 0.5% আর মাত্র 10 বছরে আনুমানিক 6% বৃদ্ধি। এই যে সুন্দরভাবে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে বসে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে 26 হেরে গেছেন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উল্টোপাল্টা কথা বলার প্রমাণ। কারণ কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে তিনি প্রথম বলেছিলেন এই 2001-এর সেন্সাসটা বেরোনোর পরে 2004 সালে যখন ইউপিএ 1, বাম সমর্থিত ইউপিএ 1-এর মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স শ্রী প্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, ময়ূকদা, ভারতবর্ষে 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী আছে। ডক্টর মনমোহন সিং 2006 সালে আসামে গিয়ে বললেন যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বার করতে হবে। এই 2004 আর 2006-এর মাঝখানে 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ কাগজ পার্লামেন্টের চেয়ারের দিকে ছুঁড়ে বললেন 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে, সেটা নিশ্চয়ই মানুষের মনে আছে। এবার আমি বলছি বারাসত, মধ্যমগ্রাম, এই হাবড়া, অশোকনগর, এই চত্বরটা, শ্যামনগর, এই পুরো চত্বর হচ্ছে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু বাঙালি হিন্দু মেজরিটির জায়গা। আজকে এই সমস্ত জায়গায় আজকে কোথা থেকে এই অবৈধ অনুপ্রবেশ হয়েছে? যখন 2005 সালের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 4 সালের কথা শ্রীপ্রকাশ জয়সওয়াল বলছেন, 1996-এ ইন্দ্রজিৎ গুপ্ত তৎকালীন সিপিআই এর গৃহমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আলোচনা করছেন অবৈধ অনুপ্রবেশ নিয়ে, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টিও ক্ষমতা নেই, অমিত শাহও ক্ষমতায় নেই। অর্থাৎ দায়ভার আজকে জোর করে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আজকে এসআইআর এর কথা কেন হচ্ছে? একটা কথা বলি, এই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের নিবেদিতা মণ্ডল বিএলও আর তার স্বামী কমল মণ্ডল, তাদেরকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের নেতা মোহাম্মদ কাসিমউদ্দিন। কেন? কারণ মৃত ভোটারদের এনুমারেশন ফর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামাইদের ছবি ছাপিয়ে সেটাকে ঢুকাতে তিনি অস্বীকার করেছিলেন, তিনি হাসপাতালে ভর্তি। জামির উদ্দিন মোল্লা টিএমসির নেতা দীপক মাহাতো বিএলওকে হুমকি চামকি আমরা অতীতে দেখে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে কি আরও এই ফাঁকতালে কিছুটা টাকা জোগাড় করতে হবে। সুলতানা কলেজ, কালিয়াচকের সুলতানা কলেজ, সেখানে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে 2nd সেমেস্টার। আমার কাছে সম্পূর্ণ চিঠিটি আছে, টিচার ইনচার্জের দেওয়া চিঠি, যেখানে তিনি অ্যাডমিট কার্ড 2nd সেমেস্টারের নিতে বলছেন 1700 টাকা পার অ্যাডমিট কার্ড প্রত্যেকটি ছাত্রকে দিতে হবে কাটমানি হিসেবে।
ঠিক ঠিক। আমি রাজশ্রী আপনার কাছে আসবো, আমি বাকিদের কাছেও যাব, কিন্তু তার আগে আমি বারবার বলছি না যে ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে। আমরা ওই পাখির চোখের মতন ফোকাসটা এখানেই করে যাব, যে যা ইচ্ছা বলুক। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুপ্রবেশকারীরা যে আছে তারা কীরকম দেখতে, সত্যিই তো এটা আমারও মনে হয়েছিল। আমাকে যখন তৃণমূলের যারা নেতা তারা জিজ্ঞেস করেছিল, আচ্ছা ময়ূক ও রোহিঙ্গাদের দেখতে কীরকম, আমি এখন দেখাই, এই দেখুন মায়ানমারের বাসিন্দা ছিল, হাকিমপুরে এখন পালাচ্ছে, এরকম দেখতে। আচ্ছা সাতক্ষীরা থেকে আবার এখানে কেউ এসছে নাকি? হ্যাঁ এসছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। দেখুন প্রবলেমটা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া নিয়ে নয়, এটা তৃণমূল কংগ্রেসের যারা দেখছেন এই মুহূর্তে ময়ূককে, তাদেরকেও আমি বলতে চাই, যদি তৃণমূল কংগ্রেসের কেউ দুটো লক্ষ্মীর ভাণ্ডার পায় সেটাও বোধহয় এত বড় ক্রাইম না, যত বড় ক্রাইম, যত বড় অপরাধ একজন বাংলাদেশির পকেটে আমার ট্যাক্স পেয়ারের টাকা যাচ্ছে। কেন ভাই, আমরা কেন দেবো বাংলাদেশিদেরকে লক্ষ্মীর ভাণ্ডার? কি ওরা ওরা কোথাকার রোহিঙ্গারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়? তৃণমূল পাক, সিপিএম পাক, আইএসএফ পাক, আমার মা বোনেরা পাক, যত ইচ্ছা পাক, ভারতীয় হলে সব কিছু পাক, কিন্তু রোহিঙ্গা যেন না পায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী যেন না পায়। মাঠকলন পুরো ফাঁকা। ওই ব্লগার যারা রয়েছেন, ফুড ব্লগার বা ওই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, তারা গিয়ে এখন ভিডিও করে আসতে পারেন, হ্যালো গাইজ আমরা এখন একটা ছমছমে একটা থমথমে জায়গায় রয়েছি। কোন জায়গায়? ভূত বাংলা। দেখুন আমি যে ঘরে দাঁড়িয়ে রয়েছি সেটাও একটি ঘর। এখানে শাড়ি কাপড় বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঘরের ছাউনি তৈরি করা হয়েছে এবং এখনো পর্যন্ত সেই ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্র, ব্যাগ, স্কুলের ব্যাগ থেকে শুরু করে বালিশের চাদর, বালিশের ওয়্যার, জামা কাপড়, শাড়ি, বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পড়ে রয়েছে। এখানে যে কাগজ আমি দেখতে পাচ্ছি, মারাত্মক ছবি, মারাত্মক ছবি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসক্রিপশন, অর্থাৎ এটা স্পষ্ট তারা সরকারি সুযোগ সুবিধা কিন্তু নিতেন। এখানে নাম রয়েছে নাসিমা বিবি, তার টোকেন নাম্বার 72, তিনি ভিজিট করেছিলেন এখানে 27/6/2025, অর্থাৎ বোঝা যাচ্ছে 27শে জুন 2025 সাল, অর্থাৎ এই বছরেরই জুন মাসে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তিনি দেখিয়েছিলেন। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি, আরও একটি ছবি, আরও একটি এক্সক্লুসিভ ছবি, মধ্যমগ্রামের মিউনিসিপ্যালিটি, সেখানকার স্বাস্থ্য কেন্দ্রে আরেকজন ডাক্তার দেখিয়েছিলেন মৌসুমি গাজী। মৌসুমি গাজী, তার বয়স 20, তিনি ডাক্তার দেখিয়েছিলেন 22/8/25, অর্থাৎ আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে, আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে। এখানে তার নাম রয়েছে মোহাম্মদ ইমরান হোসেন গাজী, তার এই আধার কার্ডের জেরক্স এখানে পড়ে রয়েছে। যদি তারা সত্যি সত্যি এদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তারা পালিয়ে গেলেন কেন? যদি বৈধই হয়ে থাকে তাহলে তিনি পালিয়ে গেলেন কেন? 12ই জানুয়ারি 1997 তার জন্ম। এখানে তার আধার নম্বর রয়েছে এবং তার এই আধার কার্ডের জেরক্স এই মুহূর্তে আমরা আমাদের হাতে এসে, কিন্তু এতগুলো কাগজপত্র যেখানে পড়ে রয়েছে সেখান থেকে এটা তো স্পষ্ট যে তারা দিনের পর দিন এখানে বসবাসও করেছেন, আবার এখানকার সরকারি সুযোগ সুবিধাও নিয়েছেন। অশোক কীর্তনী আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক অশোক কীর্তনী। অশোকদা, আমি আপনার কাছে আসছি, কিন্তু একবার আমি সৈকতগিরির থেকে জানতে চাই। সৈকত, এটা একদম দিনের আলোর মতন স্পষ্ট, কিন্তু তারপরেও কোনো একটা কম্পালশনে তোমরা ঝাঁপিয়ে পড়ে এটা নিয়ে কথা বলছো না। ওই আবার হয়তো দেবুদার মতন, দেবব্রতদার মতন বলবে যে এলো কোথা থেকে, গেল কোথায়, এটা তো আমাদের দায়িত্ব নয়। আরে বেসিক আমাদের ভাত কাপড় মারছে যারা, তাদের সরিয়ে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব। সৈকত, কোন অ্যাঙ্গেলে আপনি দেখছেন আমি জানি না, কিন্তু বামপন্থীদের ডে 1 থেকে একটাই স্ট্যান্ড এই বাংলার মাটিতে, যে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক। এসআইআরের মধ্য দিয়ে বাংলাদেশি তাড়ানো, অনুপ্রবেশ খুঁজে বের করা এটা কাজ নয়। এসআইআরের মূল কাজ যাতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার, অবৈধ ভোটার না থাকে। কে বাংলাদেশ থেকে এসছে, কে রোহিঙ্গা এসছে, কোন মায়ানমার থেকে এসছে, সেটা দেশের স্বরাষ্ট্র দপ্তর, দেশের সরকার ঠিক করবে। আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি আমাদের এই রাজ্য বাঁচানোর লড়াইয়ে, আমরা ব্যস্ত রয়েছে এই মুহূর্তে জল জমিন জঙ্গল রক্ষার লড়াইয়ে। আমরা নিশ্চিতভাবে দাবি জানাবো, সীমান্তে যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে এই দেশে এই রাজ্যে থেকে গেল এতদিন, তারা যখন পালিয়ে যেতে চাইছে, সেই জায়গাটায় কেন দেশের স্বরাষ্ট্র দপ্তর তদন্ত কমিশন তৈরি করে কেন তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আনছে না যে এতজন এলো কোথা থেকে? কিংবা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন মধ্যমগ্রামের পৌরসভার প্রধানদের, কাউন্সিলরদের জেরা করছে না, তাদের বিরুদ্ধে সুমোটো মামলা জারি হচ্ছে না, যে তারা কিভাবে দিনের পর দিন এইরকম অবৈধ কলোনি তৈরি করবার অনুমতি দিল? প্রশ্নটা হচ্ছে, আজকে এসআইআর এর আড়ালে
চাপা পড়ে যাচ্ছে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে। আমরা যারা ভারতীয় নাগরিক, আমরা যারা বাঙালি, আমাদের দীর্ঘদিনের যে দাবি দাওয়া, 5 বছর পর বিধানসভা নির্বাচন, 3 মাস পর হবে, এই এসআইআর করতে করতে কি এসএসসি প্রাইমারি দুর্নীতিগুলো ধামাচাপা পড়ে যাবে? এই এসআইআর করতে করতে কি পিসি ভাইপোর কারোর আর জেলে যাওয়া হবে না? এই এসআইআর করতে করতে কি পার্থবাবু বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ অর্পিতা আমার বান্ধবী? এই এসআইআর করতে করতে কি ডিআর লটারির মালিক ছাড় পেয়ে যাবে? এই এসআইআর করতে করতে কি গোটা রাজ্য জুড়ে এতদিন ধরে যারা বাংলার মানুষের রুটি রুজি রোজগারকে চুরি করলো, লুট করলো, সেই তৃণমূলের চোরেরা ছাড়া পেয়ে যাবে? আমি জানি না। বাংলাদেশে অনুপ্রবেশকারী তো সরকারি চাকরিও করছিল, লক্ষ্মীর ভান্ডারও নিচ্ছিল, এগুলো নিয়ে তোমরা বলবে না? একদম হোক, কিন্তু মজদা তোমরাই রিপাবলিক বাংলায় দিনের পর দিন এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে শো করেছো। আজকে তুমি বলো তো এসআইআর এর কাজ এসআইআর করছে, একজনও কোনো সরকারি কর্মচারী এসআইআর নিয়ে কোনো প্রশ্ন তুলেছে তৃণমূলের নেতারা ছাড়া? ডায়মন্ড হারবার মডেল বাঁচানোর সরকারি কর্মচারীরা রাস্তায় বসে আছে, তৃণমূল সরকারি কর্মীরা। ওখানে তুমিও জানো তৃণমূলের ওইসব ভুয়ো বিএলওরা সেজে সব বসে আছে। আমি অন্য কথা বলছি, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে ওয়াকফ বিরোধিতা করলো, 72 ঘন্টার মধ্যে ওয়াকফ লাগু করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতার নাটক করছে আর তলে তলে এসআইআর করে দিচ্ছে। আমরা বলছি এসআইআর হোক, কিন্তু বাংলার মাটিতে চুরি দুর্নীতি লুট, যেটা বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে প্রাইম দাবি আমাদের, যে এই রাজ্যে চুরি দুর্নীতি চোরেদের শাস্তি হোক, সেইটা কোন জায়গায় দাঁড়িয়ে? রাজস্বী 30 সেকেন্ড, সৈকত যা বলছে তার রিপোর্ট। সৈকতদা যে প্রশ্নগুলো করছেন, প্রথম প্রশ্নটা জ্যোতিবাবু তো আজকে বেঁচে নেই, তাহলে জ্যোতিবাবুকে করতে হতো। কারণ 1993 সালে শেখ হাসিনা যখন ভারতবর্ষে আসেন, তখন জ্যোতিবাবু শেখ হাসিনাকে বলেন যে ভারতবর্ষে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের জন্য ভারতবর্ষের অসুবিধা হচ্ছে, কলকাতা পশ্চিমবঙ্গের অসুবিধা হচ্ছে, এবং কলকাতা পশ্চিমবঙ্গ থেকে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন। প্রতিটা সংবাদ মাধ্যমে জ্যোতিবাবু এবং শেখ হাসিনার এই বক্তব্যটি ছেপে বেরিয়েছিল। তো তখন বিজেপি ছিল না। 2 নম্বর, যারা যারা ধরা পড়ছেন তাদের অধিকাংশ কিন্তু বলছেন 20 বছর 25 বছর থেকে আমরা এখানে আছি। এবং তৃণমূলের নেতা জহর সরকার বলেছেন 1,80,00,000 বাদ যাবে। তো এই কোন শান্তনু ঠাকুর, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কেউ বলছে না 1,80,00,000 এটা তৃণমূলের বক্তব্য এবং জ্যোতিবাবুদের বক্তব্য। 2002-তে এসআইআর হয়েছে, বামফ্রন্ট সরকার, অতীত বিজেপির দিল্লির সরকার, আমাদের এখানে এসআইআর হয়েছে। একটা এসআইআর নিয়ে কোনো বিতর্ক হয়েছে, কোনো কোথাও কোনো আলোচনা হয়েছে? 2 নম্বর, ইন্দ্রজিৎ গুপ্ত 96 কিংবা জ্যোতি বসু, বামপন্থীরা তো এই মনোভাব থেকেই এই রাজ্যের এই দেশের রাজনীতিতে অংশগ্রহণ করে যে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ করে তো পাঠাওনি। এইটা তো শহরের ডেটা তোমার রেকর্ডে প্রত্যেকটা নেতা বলেছে, কিন্তু কেউ কাজ করে দেখায়নি, কেউ কাজ করে দেখায়নি। একমাত্র নরেন্দ্র মোদী করছে। দিদির মাথায় হাত রেখেছে, তৈরি করেছিল মমতার কাছে বাঙাল অধ্যুষিত যাদবপুর 84-তে হেরে যাওয়ার পর অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া রয়েছেন। অশোক কীর্তনিয়া দেখতেই পাচ্ছেন যে স্টুডিওতে যথেষ্ট উত্তপ্ত হয়ে গেছে এই মধ্যমগ্রামের ইস্যুটা নিয়ে। অশোকদা বলুন, অশোক কীর্তনিয়া বলুন, আমি অডিওটা ডাউন করছি। অশোক কীর্তনিয়া বলুন। আজকে বামফ্রন্টের যিনি প্রতিনিধি আছেন, আজকে বামফ্রন্টের যিনি প্রতিনিধি আছেন বড় বড় কথা বলছেন, কিন্তু বাম আমলে 2011 সালের আগে আমরা যদি দেখি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অনুপ্রবেশের মরুদ্যান তৈরি করে দিয়েছিল। তাদের সেই তৈরি করা মরুদ্যানে আজকে তৃণমূলের জমানায় সেই অনুপ্রবেশকারীরা ফুলে ফেপে উঠেছে। আজকে দেখুন তৃণমূলের যিনি সমর্থক, বাম সমর্থকরা একটা কথাই বারবার বলছে, অনুপ্রবেশ কিভাবে ঘটছে। আচ্ছা, আমার প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বারে বারে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে যে পশ্চিমবঙ্গে 600-650 কিলোমিটার রাস্তা ফাঁকা পড়ে আছে, সেই জায়গায় জমি চেয়েছিল কাটা তার দেওয়ার জন্য, কিন্তু বাস্তবে সেটা দেয়নি। আজকে দেখো শুধু মধ্যমগ্রাম পৌরসভা, রাজারহাট পৌরসভা ব্লকের সমগ্র পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ায় কিন্তু অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের জনতার সঙ্গে পুরো মিশে গিয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলে রাখি, আমার বিধানসভায় তৃণমূলের নেতা নেত্রীরা
এই বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাবা মা সাজিয়ে ভোটার তৈরি করছে। আমি আনঅফিশিয়ালি আমাদের এখানকার যিনি হেয়ারও আছেন এসডিও ম্যাডাম তাকে জানিয়েছি, তিনি যদি ব্যবস্থা না দেন আগামীতে বন্যা বিধানসভা নিয়ে আপনাদের ইস্যুটা যেটা টপ আপনারা মাথায় রাখবেন। কারণ তৃণমূল পুরো ভয় পেয়ে গেছিল, মমতা তৃণমূলের ভয় পেয়ে গেছে, তৃণমূলের পায়ের তোমার মাটি সরে গিয়েছে আর তৃণমূল হারছে। 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের জনতা তৃণমূলকে বিসর্জন দেবে, সেই বিসর্জনের ভয়ে বিসর্জনের ডঙ্কা বেজে উঠেছে। সেই বিসর্জনের পশ্চিমবঙ্গের আমজনতা এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলিমরা অশোকদা আপনার অডিওতে সামান্য একটু প্রবলেম হচ্ছে, আমি আরেকবার টেস্ট করব ব্যাকএন্ড থেকে। আমি ততক্ষণে অগ্নিমান 2টা নিয়ে নীলাদ্রিদার কাছে যাই। দ্বিতীয় অগ্নিমান, এবং এটাই আমার প্রশ্ন নীলাদ্রিদা, অগ্নিমান 2 এই মুহূর্তে অনুপ্রবেশকারী বস্তি ফাঁকা, বজ্রাঘাত মমতার ভোট ব্যাংকে। খুব সিম্পল প্রশ্ন, মানে আমরা বা বাংলার মানুষ হয়তো ভাবতেন যে ভারতীয় মুসলমান বা বাঙালি মুসলমান যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, এটা তো অন্য খেলা দেখা যাচ্ছে। আসলে ভোট ব্যাংকের একটা বড় শতাংশ হলো বাংলাদেশি এবং রোহিঙ্গারা। প্রথম কথা ময়ূক, আজকে যেভাবে এসআইআর হচ্ছে তার মূল প্রেরণা আমার বিশ্বাস হচ্ছেন বাংলার একজন নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 সালে লোকসভায় দাঁড়িয়ে মমতা যখন বলেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে একটা বিপর্যয়ের আকার নিচ্ছে, তখন কিন্তু কেন্দ্রীয় সরকারে, কেন্দ্রে ছিল কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার, তাকে তিনি দোষ দেননি, তিনি একবারও বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী এর জন্য দায়ী। তিনি দোষ দিয়েছিলেন সিপিএম সরকারকে, তিনি বলেছিলেন সিপিএম বাংলাদেশিদের ইলেকটোরাল রোলে নাম তুলতে সাহায্য করছে। ঠিকই বলেছিলেন মমতা, কারণ বিভিন্ন কারণে সরকার, পশ্চিমবঙ্গ সরকার ফেন্সিংয়ের জন্য যথেষ্ট জমি দিতে পারেনি, আজকেও পাচ্ছে না। প্রায় 450 কিলোমিটারের মতো জমি দেওয়া যায়নি, এবং এই বর্ডারটা হচ্ছে পোরাস বর্ডার, সেখানে রাজ্য সরকারের একটা দায় এসে যায়। ঠিক এই কারণেই আমার সিপিআইয়ের বন্ধু এই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বলতে একটু সংকুচিত, অন্য ভোটার নিয়ে তারা, মৃত ভোটার নিয়ে বলতে চান, অন্য ব্যাপারে বলতে চান। এই ব্যাপারটা তো তারাও করে এসছেন, মমতা সে পথই ফলো করছেন। এবার সমস্যাটা কোথায় ময়ূক? 2024-এর নির্বাচন দেখুন, তৃণমূল আর বিজেপির ফারাক কত, 43 লক্ষ ভোট। আর যদি আমি ফিগার দেখি, 2016 সালে কিরেন রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সংসদে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এরা সবাই রোহিঙ্গা না, আবার রোহিঙ্গা নিয়ে বলবেন না, অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা প্লাস অন্যান্য বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের এস্টিমেটেড সংখ্যা বলেছিলেন 2 কোটি। 2016 সালে যদি 2 কোটি হয়, 2025 সালে কত হতে পারে সেটা আপনাদের ইমাজিনেশনের উপর রাখতে পারি। শুধু একটা কথা ময়ূক, যদি দেখি ভোটারের গ্রোথ সবসময় পপুলেশনের গ্রোথের সাথে সামঞ্জস্যপূর্ণ বলা হয়। 1991 থেকে 2001-এ যে দুটো ইয়ারে সেন্সাস হয়েছে, পশ্চিমবঙ্গে পপুলেশন বেড়েছে 18%। 18% সেন্সাস কবে হয়েছে? 1991, 2001। শুনুন না, এবার 2001-এ 2002-এ যখন এসআইআর হলো, আর 2025-এ ভোটারের গ্রোথ হয়েছে 66%। এটা কি করে হয়? যেখানে পপুলেশন, যারা আজকে নতুন ভোটার হয়েছে তাদের পপুলেশন ভোট 18%, আর ভোটার বাড়লো 66%। এবার যদি সত্যি 18% ভোটার বাড়তো, দেবুদা শুনে ভালো লাগবে, তাহলে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল ভোটার হওয়ার কথা 5,40,00,000, যেখানে এখন হচ্ছে 7,60,00,000, অর্থাৎ গ্যাপটা হচ্ছে 2,20,00,000। ময়ূক, ঠিকভাবে যদি এসআইআর হয় তাহলে 2 কোটির বেশি মানুষের নাম বাদ যাওয়া উচিত। তৃণমূল ভয় পাবে না, যেখানে গ্যাপটা 43 লাখের আর 2 কোটির বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তৃণমূল তো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমি আসছি, বাকিদের কাছে আসছি। আপনি যদি তৃণমূল হতেন, আপনি ভয় পেতেন না, দেবুদা ভয় পাবেন না, দেবুদা ভয় পাবেন না, ভুয়ো ভোটারের ভোট। আচ্ছা দেবুদা, আপনি কি বলছেন একটু বলেন। আচ্ছা, এক এক করে দেবুদা, আপনি 30 সেকেন্ড নিন, আপনি 30 সেকেন্ড নিন। আচ্ছা, কি দেবুদা বলুন, 30 সেকেন্ডে বলেন। আচ্ছা, আপনার টাইম শুরু, বলুন। এবার শুরু করছি। এই যে মানুষের সাথে ঠকানো হচ্ছে না, এই যে শুনুন, মাননীয় বিধায়ক বললো
এই যে সিএ এর নামে নাগরিকত্ব দিচ্ছি, আরে কত নাগরিককে নাগরিকত্ব দিচ্ছ? কোনো উত্তর নেই। কত অনুপ্রবেশ ঘটেছে? কোনো উত্তর নেই। কতজন আবেদন করেছে? কোনো উত্তর নেই। যে ন্যাচারালাইজ পদ্ধতিতে যারা নাগরিকত্ব পাচ্ছে, মানে 15 বছর, এই আন্দান স্বামী পাকিস্তান থেকে এসেছিল, 15 বছর থেকে ন্যাচারালাইজ হয়েছে নাগরিকত্ব পেয়েছে, সেইভাবে পেয়েছে। যারা ন্যাচারালাইজ করছে 66% আর উনি এসে সেন্সাস আর ফার্টিলিটি গ্রোথ ছড়াচ্ছেন। আরে তৃণমূল মানে শিক্ষিত, তৃণমূল মানে শিক্ষিত উঠবে না। আমি বলিনি, সুপ্রিম কোর্ট বলেছে। আমি একটু থামাচ্ছি, আমি আমার পিসিআর কে বলবো, আমি নির্দিষ্টভাবে পিসিআর কে বলবো যে এই জুলফিকার আলীদের কথা আরেকবার শোনাতে। জুলফিকার আলী আরেকবার শুনে আমি ডক্টর সৌর্য ব্যানার্জির কাছে যাবো এবং তারপর সৈকত অনেকক্ষণ থেকে হাত তুলছে, কিন্তু এই জুলফিকার আলী যে কথা বলেছে মধ্যমগ্রামে, এটাই আসলে ভারতীয়দের কথা। শুনুন। এখানে এইসব মাঠে যা ভরে গেছে সবই তো বাংলাদেশের লোক। এ কি এখানকার লোক? এখান থেকে রাস্তায় উপরে যা আছে সব বাংলাদেশি লোক। আজকাল নতুন না, এই সব বাংলাদেশি লোক। এই রাস্তার ওই পিঠটা যা আছে, যাদের ডকুমেন্টস কিছু নেই তারাই পালায়। আপনার কি ভয় আছে এসআইআর নিয়ে? আমার ভয় কি? আমার 7 পুরুষের দলিল আছে। ঠিক, তাহলে আমার ভয় কিসের? এলাকা ছেড়ে সেই লাস্টে মাঠের দিকে হয়তো গিয়েছে, সেই মাঠের দিকে। হ্যাঁ, ওখানে সব কাগজ ফাগজ দেখেছেন, সব লাট দেওয়া আছে। ওরা কাগজ কুড়িয়ে খেতো, এখানে কুড়িয়ে খেতে তারা চলে গেছে। দেখছি আমাদের কিছু নেই, বেরিয়ে চলে গেছে। কয়েকটা পরিবার ছিল, তারা পালিয়েছে। এই এলাকাতে আপনাদের কাউন্সিলর বা সাংসদরা ঘুরে, বিধায়করা আসে? হ্যাঁ, অবশ্যই। তারা সব জানতো, সব তো জানে, সব জানে তারা। সৌর্য ব্যানার্জির কাছে যাবো, কিন্তু দেবব্রতদা কি বলবেন এই জুলফিকার আলীদের নিয়ে? ওই তো বললাম তো, যারা বিজেপিকে ভোট দেয় তারা হচ্ছে রাষ্ট্রবাদী, আর যারা দেয় না একদম রাষ্ট্রবিরোধী। আমি আমার কথা বলছি না, মাননীয় শুভেন্দু বাবুর কথা বলবো। জুলফিকার আলী তো রাষ্ট্রবাদী। না, জুলফিকার আলীকে হয়তো আপনারা বলবেন ওই কেন্দ্রীয় সালে জিন্না যে কথাটা বলেছিল 2026 এ এসে 26 এর দোরগোড়ায় দাঁড়িয়ে দেবুদাস সেই কথা বলছে। তুমিও জানো 26 এ কি দেবে, জিন্না দেবে কি? আরে ওইসব হবে না, মুসলিম ইউনিয়ন আজকে মমতা ব্যানার্জি সেই কথা বলছে, নিজেকে স্বঘোষিত স্পোকসপারসন মাফিয়া মনে করছে। সেটা কেউ কারো দায় নিয়ে নেবে, সেটা হতে পারে না। এই দেশ বিদ্বেষী মমতা দেখছে তো। আমি সৌর্য ব্যানার্জির কাছে যাবো, আমার সময় একদম অল্প। আমি সৌর্য ব্যানার্জির কাছে যাব। সৌর্য ব্যানার্জি, আপনারা লাগাতার দেখতে পাচ্ছেন এই ঝামেলাটা, এটা নিয়ে আপনারা সাংগঠনিকভাবে বিভিন্নভাবে রাস্তায় নেমেছেন। আমি এই বাংলাতেই বোধহয় একমাত্র দেখি অনুপ্রবেশ বিরোধী আন্দোলনকারী এরকমও কোনো সংগঠন হতে পারে। আপনারা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, এবং এটা আপনারা প্রকাশ্যে বলেন। হ্যাঁ, গত 20 তারিখে আপনি জানেন রিপাবলিক বাংলা সহ প্রত্যেক টিভি চ্যানেলে দেখিয়েছিল যে প্রচুর অনুপ্রবেশকারী যারা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, তারা অবৈধ বাংলাদেশি যারা হাকিমপুর বর্ডার থেকে পালাচ্ছিল। আমরা সেখানে সেদিনকে গিয়েছিলাম, আমাদের রাষ্ট্রবাদী চেতনার সমস্ত মানুষরা, যেখানে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি যে আমাদের এই বাংলার বিভিন্ন যে জনপ্রতিনিধি, তারা সেখানে তাদেরকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, তাদেরকে অনেক ভালোভাবে রেখেছে। আমরা যখন তাদেরকে বলতে যাই যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমরা একটা স্লোগান দিতে যাই, ভারত মাতা জয় বলতে যাই, তখন সেই ওখানকার যারা অনুপ্রবেশকারীদের ভাই আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে ধরে মারধর করে, মেয়েদেরকে মারধর করা হয়। কেন আমাদেরকে মারধর করা হলো? আমরা তো অনুপ্রবেশকারীদেরকে চলে যাওয়ার জন্য ওখানে একটা দাবি তুলেছিলাম। এটা সত্যি একটা প্রবলেম। আমাদের ভোট বাংলাদেশিরা কি সত্যি বসিরহাটের ওইখানে একটা প্রবলেম? ভাগ বসাচ্ছে। সূর্যবাবু, বসিরহাটের ওই এলাকায় ভাই গোটা উত্তর 24 পরগনা, আমি যদি যশোর রোড ধরে টানা দুপাশের জমি জমা দেখি, সত্যিই কি বাংলাদেশি রোহিঙ্গারা বিভিন্ন জমি জমা নিয়েছে? মানে ভারতীয় মুসলিমরাও তো এটা কথা বলছে। দাদা, প্রচুর পরিমাণে নিয়েছে। এখানকার যে বর্ডার সংলগ্ন এলাকা, এখানকার ঘোজাডাঙ্গা বর্ডার, ইটিন্ডা পানিতর পঞ্চায়েত, এখানকার গাছা আকারপুর পঞ্চায়েত, সংগ্রামপুর শিবাটি পঞ্চায়েত, এই সমস্ত পঞ্চায়েত প্রত্যেকটা জায়গায় অবৈধ অনুপ্রবেশকারী ভরে রয়েছে। এবং যখন এই এসআইআর চালু হয়েছে, তারা জমি জমা ছেড়ে বাড়ি ঘর তালা মেরে তারা
হালিয়ে পর্যন্ত যাচ্ছে আপনাদের প্রতিনিধি সহ বিভিন্ন অশোক কীর্তনিয়া এখানেই রয়েছেন দেখতে পাচ্ছি। আমি বলছি অশোক কীর্তনিয়া এখানেই তো রয়েছেন। অশোক বাবু আমি উত্তরটা নিই। অশোক কীর্তনিয়া তো এখানেই রয়েছেন। অশোক কীর্তনিয়া বারবার এই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে বা বিজেপি বিধায়কদের বিরুদ্ধে করা হয়েছে যে আপনাদের নিজেদেরই নাকি কাগজপত্র নেই, যদিও আমরা জানি যে সিএ যদি কাগজ নাও থাকে সিএ আছে। কি বলবেন? দেখুন, যে যিনি এই প্রশ্ন করেছেন তিনি বাস্তবে জানেন না ভারতবর্ষের নাগরিক হতে গেলে তার টাইটেরিয়াটা কি। তিনি যদি জানতেন তাহলে এই প্রশ্ন করতেন না, কারণ তিনি মূর্খের সঙ্গে বাস করেন। মূর্খের সঙ্গে বাস করেন। নাগরিকত্ব কি? উদ্বাস্তু পরিবারের সন্তান আমরা গর্ববোধ করি আমরা উদ্বাস্তু পরিবারের সন্তান। উদ্বাস্তু পরিবারকে, উদ্বাস্তু মানুষকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিক হিসেবে আমরা গর্ববোধ করি। আপনার ফ্যামিলির কাছে নাম আছে, আপনি দেখেন কিনা আমি আপনাকে বলে দিলাম, আমার 2002 সালের ভোটার লিস্টে আছে কিনা সেটা আপনি দেখে নিন। আচ্ছা অশোক কীর্তনিয়া 1 মিনিট আনইন্টারাপ্টেড সময় দেওয়া হোক। আমি শুনতে পাচ্ছি না। আমি 1 মিনিট অশোক কীর্তনিয়া আপনি 1 মিনিট আনইন্টারাপ্টেড বলুন। আমি অনলাইনে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। বলুন, ক্লিয়ার বলুন। আমার ভোটার লিস্টে 2002 সালের নাম আছে কিনা উনি ভেরিফিকেশন করে নিন। প্রথম কথা, যদি উনি 2002 সালে আমার ভোটার লিস্টের নাম থাকে তাহলে উনি আপনার চ্যানেলের মাধ্যমে মার্কশিটে বাধ্য হবেন। এইবার প্রশ্ন, আমরা গর্ববোধ করি যে আমরা উদ্বাস্তু পরিবারের সন্তান, আমরা বাইবান ভারতীয়। আমরা বাইবান ভারতীয় যারা উদ্বাস্তু পরিবারের মানুষ আছেন তাদেরকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিচ্ছেন সিএর মাধ্যমে। তাদের খুব যন্ত্রণা হচ্ছে না আজকে উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব ভারত সরকার দিচ্ছে, আর যেসব রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে পশ্চিমবঙ্গে তাড়ানোর রাস্তা করে দিয়েছে তাদের মাধ্যমে। খুব যন্ত্রণা হচ্ছে না। যে বক্তব্যকে প্রশ্ন করেছেন তাকে বলবেন ভেরিফিকেশন করার পরে আপনি আপনার চ্যানেলে এসে গেল উনি মাফ চান। একদম সময় শেষ। আমি সৈকতগিরি অনেকক্ষণ ধরে হাত তুলছিল। সৈকত, লাস্ট 1 মিনিট সময়। 3টে কথা। এক হচ্ছে, আমি নীলাদিদার সঙ্গে একমত। গোটা দেশে এই এসআইআর এর যে উদ্ভাবন, বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে ট্র্যাক করে দেওয়ার কোড আনকোড শব্দ ব্যবহার করার যদি প্রথম কোনো জননেত্রীর নাম হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো এসআইআর এর এই ক্যাম্পেইনে বাঙালির গায়ে দাগ লাগানোর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফে যেমন মমতার দলের নেতারা, আপনার বলার সময় বলিনি, মমতার দলের নেতা নেত্রীরা যেমন মুসলমানদের ঠকিয়ে ওয়াকফের জমি দখল করেছে, ঠিক একইভাবে ওয়াকফ আইন লাগু করার বিজেপির লিজ এই রাজ্যে মমতার সরকার নিয়েছে। 3, ইন্দ্রজিৎ গুপ্ত, জ্যোতি বসু কিংবা এখনকার দিনের বামপন্থীরা স্পষ্ট কথা বলতে কোনো সংকোচ বোধ নেই। অবৈধ অনুপ্রবেশ আটকাতে যা যা ভূমিকা পালন করার দরকার তাই করা উচিত। অটল বিহারী বাজপেয়ী অতীতে বাম সরকারের ভূমিকার প্রশংসা করেছে, কংগ্রেসও করেছে। আজকে যারা বিজেপির হয়ে এসআইআর করে করে লাফিয়ে দেশের সামনে বিশাল বড় ইস্যু করছে, একটা সময় তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর করে এসআইআর এর নামে বাঙালিদের, বাংলার ভোটারদের, বাংলা ভাষায় কথা বলা মানুষদের তাদেরকে বাংলা বিরোধী বলে টেকিয়ে দেওয়ার রাজনীতি। বাংলাদেশের মানুষেরা বাংলা ভাষায় কথা বলে, তারা ভারত বিরোধী নয়, সেটা স্পষ্ট করে বলে। সৈকতদা এক্ষুনি বললেন ওয়াকফ বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে হাত মিলিয়ে করেছে। তো আমি সৈকতদাকে বলে রাখি, কেরালা গভর্নমেন্টও ওয়াকফ বোর্ডকে আইন ইমপ্লিমেন্ট করে দিয়েছে কেরালাতে। ওটাও তাহলে আমাদের সাথে হাত মিলিয়ে করেছে। তাই এই সমস্ত আলছাল কথাগুলো বলো না, ফালতু কথা বলো না। তোমরা নিজেরাও বিজেপি করছো। আমার সময় একেবারে শেষ। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।